আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা রওনা দিলাম দুবাই থেকে কিংডম অফ সৌদি আরবিয়ার উদ্দেশ্যে, পৃথিবীর পবিত্র নগরী মক্কা এবং মদিনার দেশে। আমরা যাচ্ছি সৌদি আরবের ইস্টার্ন প্রভিন্স এর যে শহরটা আছে সেটা হলো দাম্মাম, যেটা দুবাই থেকে খুবই কাছে। আমাদের বাসা থেকে সেই সিটির দূরত্ব হলো প্রায় 850 কিলোমিটার, যেটা আমাদের সময় লাগবে 7 ঘন্টার মতো। আল বাতা বর্ডার ক্রসিং হয়ে আমরা সৌদি আরব এন্টার করব। আমাদের বাসা থেকে আল বাতা বর্ডার ক্রসিংটা হলো প্রায় 500 কিলোমিটারের মতো। আমরা সেদিকে যাচ্ছি। আমরা জানি পৃথিবীতে খুব কয়েকটা বড় দেশের মধ্যে সৌদি আরব একটা বড় দেশ, কিন্তু জানি না ঠিক কত বড় একটা দেশ। খুব সহজভাবে আমরা যদি বলি, বাংলাদেশের সাথে সৌদি আরবের কম্পেয়ার করলে সৌদি আরব এত বড় একটা দেশ, যেটা হলো প্রায় 14.5 গুণ বড় বাংলাদেশের আয়তনের থেকে। যেখানে বাংলাদেশের আয়তন মাত্র 1,47,000 বর্গ কিলোমিটার, সেখানে সৌদি আরবের আয়তন হলো প্রায় 21.5 লক্ষ বর্গ কিলোমিটার। তবে একটা দিক দিয়ে বাংলাদেশ সৌদি আরব থেকে এগিয়ে আছে, সেটা হলো জনসংখ্যার দিক দিয়ে। বাংলাদেশের জনসংখ্যা হলো 170 মিলিয়ন, যেটা 17 কোটি। অন্যদিকে সৌদি আরবের জনসংখ্যা হলো 36 মিলিয়ন, যেটা হলো 3 কোটি 60 লাখের মতো। তো এখানে দেখা যাচ্ছে আসলে একটা বিশাল বৈষম্য। হ্যাঁ, আমাদের দেশটা অনেক ছোট, জনসংখ্যা বেশি, আবার এদের দেশটা অনেক বড়, জনসংখ্যা কম। খুব সহজভাবে আমি যদি বলি, মনে করেন 1 বর্গ কিলোমিটার এলাকা যদি বাংলাদেশের কোনো জায়গায় সার্কেল করা হয়, ওই 1 বর্গ কিলোমিটার এলাকার মধ্যে বাংলাদেশের প্রায় 1150 জন মানুষ বাস করে বা তারও বেশি। অন্যদিকে সেম 1 বর্গ কিলোমিটার এলাকা যদি আমি সৌদি আরবে সার্কেল করি, এখানের মধ্যে যে জনসংখ্যার ঘনত্ব সেটা হবে মাত্র 14 থেকে 15 জন। তো এবার দেখেন, কোথায় 1150-এর উপরে আর কোথায় মাত্র 14 থেকে 15 জন। এই যে বিশাল একটা বৈষম্য কিন্তু এখানে আছে। তবে যাই হোক, সৌদি আরবে বাংলাদেশের অনেক মানুষ বসবাস করে। বিভিন্ন তথ্যপত্র থেকে জানা যায় যে এই মুহূর্তে প্রায় 26 লক্ষ 2.6 মিলিয়ন বাংলাদেশি সৌদি আরবে বসবাস করতেছে। সৌদি আরবে বাংলাদেশিদের অনেক দাপট আছে, প্রতাপ আছে। এখানে যেমন বড় বড় বাংলাদেশ ব্যবসায়ী আছে, ঠিক তেমনই খুবই ছোট ছোট একবারে লেবার শ্রেণীর বাংলাদেশিও আছে। তো আমরা যাচ্ছি সেই সৌদি আরবে। তো যাওয়ার পথে আমাদের ইমিগ্রেশন প্রক্রিয়া সব কিছু শেয়ার করব। তারপরে দাম্মামে যাওয়ার পরে আমরা কোথায় কোথায় যাই সেটাও শেয়ার করব। তারপরে হয়তো দাম্মাম থেকে আমরা সৌদি আরব অন্যান্য শহরগুলোতে যাব, সেগুলা ভিন্ন ভিন্ন ভিডিওতে দেখাবো। মাত্র আমরা আবুধাবি ক্রস করতেছি। আবুধাবি ক্রস করে এখন আমরা ইউএই এবং সৌদির বর্ডারের দিকে যাচ্ছি। আমরা এই যে ইউএই থেকে সৌদিতে যে কার্গোগুলো যায়, বড় বড় গাড়িগুলো যাচ্ছে, এই গাড়িগুলো কিন্তু একটা লেনেই চলতে পারে, জাস্ট একবারে রাইট লেনটা আছে, ওই লেনে চলে। এই জন্য এটা কিন্তু অনেক কত আস্তে আস্তে চলছে। আমাদের গাড়ির স্পিড আমরা চালাচ্ছি 140-এ,
রিয়াদে যাওয়ার রোডটা কিন্তু ভালো। রিয়াদ যাওয়ার রোডটা ভালো, ওই যে দাম্মামের রোডটা তখন মাত্র কনস্ট্রাকশন করতেছিল। হোপফুলি এখন অনেক ভালো আছে, গিয়ে দেখতে হবে আর কি। তো এই যে আমাদের আরও 350 কিলোমিটার টাইপ করতে হবে বর্ডার যাওয়ার জন্য, যাচ্ছি আর কি। দেখা যাক। আমরা এখন আবুধাবি বর্ডারের আগে একটা পেট্রোল পাম্প আছে যে অ্যাডনকে, এটাতে আসলাম। যে এখান থেকে আরও এটাই হলো লাস্ট পেট্রোল পাম্প। এখান থেকে যে ফ্রেশ হয়ে ওয়াশরুমে গেলাম, তারপরে যে গাড়িতে পেট্রোল ঢুকি, তারপর আমরা বর্ডার দিকে চলে যাবো। এই যে দেশে ঘুম থেকে উঠছে, সেই অনেক লম্বা ঘুম দিছে। ঘুম থেকে উঠছ? ঘুম থেকে উঠে চুলে টুলে কি অবস্থা করে বলছে ঘুম থেকে উঠে, আর এখনো ঘুমের আড়মোড়া ভাঙতেছে। মা কোথায়? মামা নাই? মামা নাই? আর মামা কোথায়? মামা নাই? মামা চলে গেছে? Where is Mama? Where is Mama? You don't know? Yes, by the car. Where is your car? Is that your car? Is that your car? That is your car? Sit, that is your car. Where is your car? Yeah, it's car. But where is Mama? Where is Mama? এর আগের বার যেতে সৌদি যাওয়ার সময় এই জায়গাতে পড়ছিলাম দিনের বেলায় কুয়াশার মধ্যে। এবার হচ্ছে ধুলোর ঝড় হচ্ছে, গাড়ি খুবই শব্দ করতেছে, 160 স্পিড, এর মধ্যে হচ্ছে ধুলোর ঝড়। এই যে হাতের ডান পাশটাতে হলো আরব সাগর এবং ওখান থেকে বাতাস আসতেছে। এই যে মানে এতই বাতাস যে আমার গাড়ি ধাক্কা এক পাশে নিয়ে যাচ্ছে, পুরো ধুলোর ঝড়। অনেক বেশি হলে এটাকে স্যান্ডস্টর্ম বলা যেত, যেহেতু এটা অনেক বেশি করে আসতেছে না, যে বলা যাচ্ছে ধুলোর ঝড় বলা যাচ্ছে, ধুলোর ঝড় হচ্ছে। আমার গাড়ি ধাক্কা মানে এমন ধাক্কা হচ্ছে যে ডান পাশ থেকে বাম পাশে চলে যাচ্ছে। তার মধ্যে স্পিড হলো 160, 160 স্পিডে যাচ্ছি। বর্ডার আসলাম, আবুধাবি সাইডের বর্ডার অ্যাপ্রোচ করতেছি। এখান থেকে ওনার থামতে হবে না এখানে। এই যে প্রথম জায়গায়, এই যে বর্ডারে অনেকগুলো গেট আছে। আমরা অলরেডি দুটা গেট পার করে আসছি, বাট এখানে কেউই ছিল না, দুটাতেই গ্রিন লাইট ছিল। গ্রিন লাইটগুলো ইয়ে করে পার করে আসলাম। স্পিড ব্রেকার আছে। আজকে যেহেতু শুক্রবার, এখন প্রায় 12:30 বাজে, এই জন্য কোনো গাড়ির লাইন দেখা যাচ্ছে না। আচ্ছা, এখানে অনেকগুলো ইয়ে আছে, লাইন আছে, দেখি কোন লাইন দিয়ে যাওয়া যাবে। আচ্ছা, এটাতে যাই।
এখানে আছে ইমিগ্রেশন কন্ট্রোল। হ্যাঁ আচ্ছা, এখানে 1 2 3 4টা গেটের মধ্যে 8টা ইয়ে আছে, কাউন্টার আছে। সবগুলোতে ইমিগ্রেশন কন্ট্রোল। 8টা কাউন্টারের মধ্যে এই 2টা কাউন্টার ওপেন আছে, গ্রিন লাইট দেওয়া আছে। তো যেটাতে গ্রিন লাইট দেওয়া আছে আমরা ওটাতে যাচ্ছি। যেটাতে দেখা যাচ্ছে এখানে দাঁড়ালাম। আমার সামনে মাত্র গাড়ি আর আমার পিছনে। এখানে আমাদের হয়তো পাসপোর্ট দিতে হবে। এটা হলো আমার ইউএই সাইডের ইমিগ্রেশন। আমার পাশে আর একটা গাড়ি পার হইতেছে। ওরা সম্ভবত কাতারের গাড়ি বা বাহরাইনের গাড়ি। নাম্বার প্লেট দেখা যাচ্ছে। এই ইয়েলো নাম্বার প্লেটটা সৌদিও ইউজ করে না, ইভেন দুবাই আরব আমিরাতও ইউজ করে না। সো ডেফিনেটলি এটা হইতে পারে বাহরাইন অথবা কাতারের গাড়ি। তো ওরা ইউএই ইমিগ্রেশন ক্রস করতেছে। আর ইভেন আমার সামনের গাড়িটাও একই অবস্থা। এই যে পাসপোর্ট দিয়েছে, ওয়েট করতেছে, তারপরে আমাদের সিরিয়াল। ইউএই সাইডের ইমিগ্রেশনটা শেষ করলাম। ইমিগ্রেশন বলতে ওরা জাস্ট পাসপোর্ট নিল, আর বর্ডার ক্রসিং এর জন্য একজনের 30 দিরহাম করে 90 দিরহাম পে করতে হলো 3 জনের জন্য। আর গাড়ির জন্য এই এটা দিল, গাড়ির জন্য এই স্লিপটা দিল। তো এই স্লিপটার উপরেই যত সিল চাপ্পার দিবে সবাই, যে এখানে গাড়ির নাম্বার সহ দেওয়া আছে। তো এটার উপরে যত সিল চাপ্পার সামনে পড়বে দেখাবো আর কি। যেটা আজকে শুক্রবার, মানে কোনো ভিড় পাই নাই এই জায়গায় প্রথম গেটে। বাট এই যে এই পাশ দিয়ে যাচ্ছে যত আর কি গুডস যাচ্ছে, যে বড় ট্রাকের, এটা আর কি অনেক বিশাল লাইন। বাট ইন্ডিভিজুয়ালি যারা যাচ্ছে ওদের সমস্যা নাই। 2টা দেশেরই পতাকা আছে, 2টা দেশের পতাকা তোলা আছে। পিছনের গেটটাতে শুধু এই যে দুবাই ইমিগ্রেশন থেকে যে গাড়ির জন্য যে একটা স্লিপ দিয়েছে, ওটার উপর স্ট্যাম্পটা আছে কিনা সেটা দেখলো, সেটা দেখার পরে ছেড়ে দিল। এখন সামনে আরো যেতে হবে, যাচ্ছি দেখি। সৌদি বর্ডার দেখা যাচ্ছে, এটা সৌদির দেখা যাচ্ছে, ফ্ল্যাগ দেখা যাচ্ছে। এটা হয়তো সৌদির বর্ডার দেখা যাচ্ছে। তবে সৌদির সাইডের ইমিগ্রেশন, এটা হলো সৌদি সাইডের ইমিগ্রেশন হয়ে তারপরে যেতে হবে। দেখা যাক। আমাদের সৌদি সাইডের পাসপোর্ট কন্ট্রোলটা শেষ হয়েছে। এখন সামনে যাচ্ছি। সামনে সম্ভবত এটা হবে সামনেরটা হলো গিয়ে যেটা বলে গাড়ি চেকিং, যেটাকে বলে কাস্টমস হবে সামনেরটা। এই জায়গাটা কাস্টমস গাড়ি চেক করে, আমাদের গাড়িটা চেক করবে এখন। চেক করার পরে তারপর যেতে হবে আর কি, গাড়ির ভিতরে বাইরে চেক করে। এই যে আমাদের এখন শেষ হয়ে গেছে, কাস্টমসের ক্লিয়ারেন্স হয়ে গেছে। আইজেল কেন কান্না করতেছে? আইজেল কান্না করতেছে। আমাদের কাস্টমস ক্লিয়ার হয়ে গেছে। এই যে আমরা এখন এক্সিট করব। এই যে সামনের গেটটাতে শুধুমাত্র দেখাইলে হবে, এই যে গাড়ি যে স্লিপটা দিয়েছে ওটা দেখালে ওখান থেকে এক্সিট করে দিবে। বুঝতেছি না এই গাড়ি কেন এদিকে আসতেছে। এনিওয়ে, এই ফার্স্টটাতে, এই সামনের এটাতে আমাদের শুধু যে এক্সিটের স্লিপটা দেখাইতে হবে, ক্লিয়ারেন্স কাস্টম ক্লিয়ারেন্সের স্লিপটা, তাহলে আমাদেরকে ছেড়ে দিবে। দেন আমরা সৌদিতে এন্টার করে ফেলবো। এই কাগজটার উপরে যে একবারে প্রথমে ইউএই সাইড থেকে ঢোকার সময় যে একটা স্লিপ দিয়েছিল গাড়ির নাম্বার সহ, আমার নাম সহ, সো যেটার উপরে এতক্ষণ যত সিল চাপড় দিল, তো শুধু ওই কাগজটা রেখে দিছে। হ্যাঁ, রেখে ছেড়ে দিছে। তো আমরা মোটামুটি যে এখন সৌদির ভিতরে ঢুকে পড়লাম। আর কোনো সিকিউরিটি চেকিং নাই। তবে গত ডিসেম্বরে আমি যখন আসলাম তখন দেখছিলাম যে ওই যে স্লিপটার উপরে কিন্তু সবাই সিল দেয়। আর এবার দেখলাম যে না, শুধু স্লিপটার উপরে ইউই সাইড থেকে একটা সিল দিল, ক্লিয়ারেন্স সিল। আর দেন বাকিরা সবাই এটা ওদের সম্ভবত ওদের সিস্টেমে চেক করতে পারতেছিল, ওই নাম্বারটা দিয়ে সিস্টেমে চেক করে ফেলতেছিল। আর সিলের দরকার হয়নি, নাম্বারটা দিয়ে চেক করতেছিল গাড়িটা ক্লিয়ারেন্স আছে কিনা। তো সেটাই। আর এই সৌদির
লাস্টে যে সিকিউরিটি চেকিংটা আছে ওরা শুধু ইয়েটা রাখলো, ওই যে ওই কাগজটাই রেখে দিল, আবার কাগজটা রেখে দিয়ে ছেড়ে দিল। তো আমরা এই যে চলে আসলাম সৌদির ভিতরে। এখন আর মানে সৌদিতে ইমিগ্রেশন করে ফেললাম, ঢুকে পড়লাম। তো এখন আমাদের প্রথম কাজ হবে যে এটার এই যে সামনে কয়েক কিলোমিটার পরে একটা পেট্রোল পাম্প আছে, যেটা গতবারও আমরা ওখান থেকেই পেট্রোল নিয়েছিলাম। এই যে সামনে ইভেন মোবাইলের সিম কার্ড নিয়েছিলাম, যেটা আমার গতবারের সিম কার্ডটা এখনও আছে। প্রথম দেখবো সেটা সিম কার্ডটা চলে কিনা। সিম কার্ডটা যদি চলে তাহলে জাস্ট ওখানে ক্রেডিট নিব, আর যদি ওটা না চলে দেন আমাকে আবার নতুন সিম কার্ড কিনতে হবে। এই যে পেট্রোল পাম্পটা চলে আসলাম। অ্যাকচুয়ালি কয়েক কিলোমিটার না, জাস্ট সৌদি ইমিগ্রেশন ক্রস করার পরে 1 কিলোমিটারের কম জায়গাতেই এই যে এটা। আমি এই যে প্রথমে যাচ্ছি, এখানে পেট্রোল নিয়ে নেই। পেট্রোল নেওয়ার পরে এই যে গত বছর আমরা এখানে একটা এই যে গত বছর আমরা এই যে এখানে যে রেস্টুরেন্ট আছে এই রেস্টুরেন্টটা খেয়েছিলাম, বাট খাবারটা খুবই বকবাস ছিল। এবার এই জন্য আমরা এখানে বসবোই না, খাওয়া তো দূরে থাক। দেখি আগে পেট্রোল নিয়ে নেই, পেট্রোল নেওয়ার পরে ওই যে ওই পাশে মোবাইলের দোকান আছে, ওখানে এই যে আমাদের সিম নিয়ে ফেললাম। আমি ভাবছিলাম আমার গত বছরের সিমটা কাজে লাগবে, ওটা মাত্র কত 6-7 মাস হলো মাত্র। তো দেখলাম যে না, ওটা কাজ করতেছে না। পরে বললো যে না, এটা কাজ করবে না, কারণ যে ভিসা, ওটা তো ট্যুরিস্ট ভিসা ছিল। ট্যুরিস্ট ভিসার মেয়াদ যতদিন, ওই মানে ভিসার মেয়াদ শেষ, কান্ট্রি এক্সিট করলে সাথে সাথেই ওটা ডিঅ্যাক্টিভেট হয়ে যায়। তো ওই ডিঅ্যাক্টিভেট হয়ে গেল। এই যে এখন আবার সিম নিয়ে বের হচ্ছি এখান থেকে। সিম নিয়ে বের হয়ে এখন যাচ্ছি। তো এই যে এটা হলো সৌদি রোড। যদিও দুবাই থেকে সৌদি বর্ডার পর্যন্ত আসার সময় রোডগুলো কিন্তু অনেক সুন্দর ছিল, কিন্তু সেই হিসাবে এখানকার রোড অত ভালো হবে না। তবে আশা করতেছি গতবার থেকে ভালো হবে। গতবার এই যে এই রোডগুলোতেও পর্যন্ত কাজ করতেছিল, ইভেন তখন ছিল এটা 2 লেনের রোড ছিল, তখন 2 লেনের রোড ছিল। এখন দেখা যাচ্ছে যে না, 3 লেন করছে আর কি, এখন 3 লেনের রোড। এই যে গত বছরও ঠিক এই জায়গায় ভিডিও করছিলাম, ওই যে গাছটা, মানে এতে সৌদির ভিতর ঢুকে পড়লে সৌদি থেকে যে দাম্মাম যাওয়ার পর্যন্ত রাস্তাতে তেমন আশেপাশে কিছুই নাই, শুধু যত দূর আসলাম আশেপাশে শুধু পেট্রোল পাম্প ছিল। আর এই যে এই একটা গাছ দেখা যায় সব সময়, যে গত বছর এসে আমি এটা দেখে এটা ভিডিও করছিলাম। এখন এই যে গাছটা এখনো আছে, কেউ কেটে মেটে ফেলায় নাই। অ্যাকচুয়ালি গাছের সাথে একটা এই যে ঘর টাইপের কিছু আছে, একটা ঘর আছে। গত বছর তো এটা খেয়াল করিনি, ছিল নাকি এটা নতুন হয়েছে, যাই হোক হয়তো ছিল, খেয়াল করি নাই। এই যে অ্যাকচুয়ালি তখন তো ডিসেম্বরে আসছিলাম শীতের সময়, তখন কিন্তু রাস্তায় অনেক গাড়ি ছিল। এবার যেটা নোটিস করলাম, রাস্তায় কোনো গাড়ি নাই, মানে বিশেষ করে খুবই কম। ইমিগ্রেশনও একবারই কম ছিল, ইমিগ্রেশনের কোনো লাইনে ধরতে হয় নাই। আমি যতগুলো গেটে ছিলাম মনে হয় যে মানে 2-1টাতে আমার সামনে একটা মাত্র গাড়ি ছিল, আর কিছুর মধ্যে আমার সামনে কোনো গাড়িও ছিল না। জাস্ট মনে হয় পুরো ইমিগ্রেশন প্রসেসটা আমাদের পুরোটা, আই মিন ইউএই সাইড এবং সৌদি সাইডে টোটালি আমাদের 20 থেকে 25 মিনিট খরচ হয়েছে। এর আগের বার যেমন ওটা যেহেতু প্রথমবার ঢুকছিলাম সৌদিতে, এর আগের বারে তখন আমাদেরকে আবার একটু ঘুরে যেতে হয়েছে অন্য একটা ইয়েতে, ইমিগ্রেশন অফিসে গিয়ে ফিঙ্গার প্রিন্ট দিয়ে তারপরে আসতে হয়েছে। বাট এবার সেটাও হয় নাই, এবার কিছুই লাগে নাই, সব কিছু খুবই স্মুথলি হয়ে গেছে। আবুধাবির পরে বর্ডার পর্যন্ত আসার সময় ধুলার জ্বরে পড়ছিলাম। এই যে এখানে আবার সৌদির ভিতরে এসেও ধুলার জ্বরে পড়লাম। এই যে স্যান্ড এসে রাস্তার পা অর্ধেক বন্ধ করে ফেলছে। এখানে আরও 2টা লেন ছিল, ওই 2টা লেন কিন্তু একবারে বন্ধ হয়ে গেছে। পরিমাণ স্যান্ড এসে রাস্তা জমা হয়েছে, এটা খুবই ভয়ানক। আমি প্রায় 160-তে চালা আসছিলাম, এসে আবার ব্রেক করতে যে ওই সামনের গাড়িটা আমার লেনে চলে আসতেছিল, কারণ ধুলার কারণে কি পরিমাণ ধুলার জ্বর হচ্ছে। এই যে এসে পড়ছি কাতারের এক্সিটটাতে, এই যে
মানেই হলো যে কাতার, মানে সৌদি থেকে কাতার যাওয়ার জন্য যে এক্সিট, এটা হলো এই ডান পাশের, এটাই হলো কাতারের এক্সিট, যেটা বলে সালোয়া কাতার। এই যে পড়লাম ওখানে, স্লো করে যাচ্ছি। এই যে এই ডান পাশের এই পুরোটাই হলো কাতার, কাতার যাওয়ার জন্য যে এক্সিট ওটা। দেখাচ্ছি আবারও, এই যে ডান পাশটাই হলো কাতার যাওয়ার জন্য। আর আমি এখন চলে যাবো বাম পাশে চলে যাবো। এই যে এই রোডটা হলো কাতার, আর আমরা এখন যাচ্ছি এই পাশটাতে। এর সাথে হলো আরব সাগর, সামনে কর্নিশ। আমরা এদিকে গিয়ে ডান পাশে চলে যাবো। আরব সাগরের পাশে এই যে ঝিনুকের ভিতর মুক্ত, আমাদের যে কক্সবাজার যেমন ঠিক সেরকম একটা ভাস্কর্য তৈরি করলো। আমরা এরই মধ্যে দাম্মাম এসে পৌঁছালাম। দাম্মামের ভেতরে এন্ট্রি করলাম। এই পাশে হলো দাম্মামের কর্নিশ, আর আরও প্রায় 46 কিলোমিটার আছে আমার লোকেশনে যাওয়ার, দাম্মাম শহরের লোকেশন। একটা ঐতিহাসিক রেস্টুরেন্ট, মাটির রেস্টুরেন্ট, এত ফেমাস। এই যে সব মানুষ এখানের মধ্যে খাওয়ার জন্য আসছে, কিন্তু রেস্টুরেন্টে কোনো নাম নাই, কিছু নাই। কিন্তু এই যে সৌদি লোকালদের রেস্টুরেন্ট, এই যে মানুষ সিরিয়ালে বসে আছে, আমরা সিরিয়াল দিয়ে বসে আছি প্রায় আধা ঘন্টা হলো। আমরা হয়তো 1 ঘন্টা বা 1.5 ঘন্টা পর আমরা সিরিয়াল পাবো আর কি। মানে খাবার এত ভালো যে মানুষ খুঁজে খুঁজে এখানে চলে আসে। যে এই যে এদিকে সবাই ভিতরে, আর বাইরে আরো মানুষ ওয়েট করতেছে। এই যে সবাই মানুষ ওয়েট করতেছে। ব্যবসা এই সেই রেস্টুরেন্ট, দেখেন অবস্থা। এই যে সেই বিখ্যাত রেস্টুরেন্টে খাও খাও। এই যে মোহন ভাই নিচে 1 প্লেট কি বলছে, মোহন ভাই ভালো মতো বের করতে পারে। এই যে ভাই আপনি সামনেটা দেখেন। ইয়েস, এই যে আইজল খাচ্ছে না কিছু, আইজল বসে আছে। আরো হয়েছে তাসমিয়া খালি খাই। এটা হলো দাম্মামের সবচেয়ে বড় ফ্যামিলি পার্ক, কর্নিশের পাশেই। এর নাম হলো কিং আবদুল্লাহ পার্ক দাম্মাম। এই পাশটা হলো কর্নিশ, মানে আরব সাগর। আইজেল দৌড়ে করে, আইজেল ও হ্যাঁ পাপা, হ্যাঁ ইয়েস, চলো মাম্মির সাথে যাবো। ইয়েস, লেটস গো।
ফার্স্টটা সুন্দর, কর্নিশের পাশে সুন্দর বাতাস বাতাস আছে। আর পার্কের মধ্যে অনেকগুলো বিড়াল, আসা বিড়ালগুলো পিছনে পিছনে দৌড়াচ্ছে। এটা হলো সাইটেক সায়েন্স মিউজিয়াম, যেটা সৌদি আরবের আল খুবারে অবস্থিত। এই যে আরব সাগরের পাড়ে, এটা হলো আল খুবার। এই যে এই ফার্স্ট হলো কর্নিশ, আর এই ফার্স্ট হলো যে মিউজিয়াম। এই যে এখনো আমরা আসলাম, দেখি ভিতরে গিয়ে দেখি যে এখানে আসলে কী কী এরা করে, কী কী দেখায়, দেখা যাক কী কী দেখতে পাই। এই যে এটা হলো আরব সাগরের দিকটা, এই সামনের পাশটা হলো কর্নিশ। হ্যাঁ, কর্নিশের একবারের সাথে, এই জন্য এখানে অনেক বাতাস। কিন্তু এটা হলো মিউজিয়ামের প্রবেশ মুখ। এই দিক দিয়ে গিয়ে আমরা মিউজিয়ামে যাব। আর আমরা আজকে আসলাম মিউজিয়ামে, আমাদের মোহন ভাই, তারপরে আমাদের আইজি বুড়ি। আইজি আসো 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 মাম্মা, হ্যালো, আসো মাম্মা আসো। জিরো এটা কি? এই সেই মিউজিয়াম। আমরা এখন টিকিট কেটে উপরে আসলাম। টিকিটের দাম বেশি না, পার পার্সন হলো 10 দিরহাম, সরি 10 রিয়াল করে। তো দেখি ভিতরে গিয়ে দেখি কী কী আছে। ভিতরে একটা অ্যাকোরিয়ামের মতো দেখা যাচ্ছে। অনেক বড় একটা অ্যাকোরিয়াম। এই যে কাসিম, ফিশ ফিশ। আইজল আইজল, look at that. Yeah. Fish. আমরা ঢোকার পথে আমরা একটু আন্ডারটা সি এরিয়াতে ঢুকলাম। তো এটা ঢোকার পথেই একটা বিশাল অ্যাকোরিয়াম আছে, আর সাথে সাথে খুব ছোটো ছোটো অনেকগুলো অ্যাকোরিয়াম আছে এটার ভিতরে। যে এই এলাকায়, মানে এই অঞ্চলে যে কোরাল, তারপরে যেসব সামুদ্রিক মাছ আছে ওগুলাই বেশি প্রদর্শনী করা হচ্ছে। এখানে এই ফিশগুলা বেশি পাওয়া যায় সমুদ্রে, ফিশগুলো আছে। আর এখানে হলো কোরাল, ঢাকায় আছে। এই অঞ্চলের যে সাগর তলদেশে যে জীববৈচিত্র্য, সেটাকে ফুটিয়ে তোলার জন্য এই মিউজিয়ামটা এখানে। এটা আরব সাগরের খুব পাশেই, ওই অপোজিট পাশেই হলো কর্নিশ, মানে আরব সাগর। আর এখানে আরব সাগরের পাশেই যে মিউজিয়ামটা করলো, যেন এই অঞ্চলের সামুদ্রিক জীববৈচিত্র্য ঠিক কেমন সেটাকে মানে খুব সুন্দর করে ডিটেলসে বোঝানোর জন্য। এই ফিশগুলো আছে এখানে, এই অঞ্চলে এই ফিশগুলো পাওয়া যায়। কি সুন্দর ফিশ।
পাশে একটা সামুদ্রিক সাপ আছে। তো এটা হলো সামুদ্রিক সাপ, এটাও কিন্তু এখানে পাওয়া যায়। এখানে একটা ডাইভিং স্যুট রাখা আছে, বিশেষ করে যে যারা সমুদ্রের তলদেশে যায়, সে তলদেশে যাওয়ার জন্য যেসব গিয়ারগুলো প্রয়োজন, সেই প্রয়োজনীয় গিয়ারগুলো কিন্তু এখানে রাখা আছে। দেখা যায় আমাদের দেশের রূপচাঁদাগুলা, এই দেশেও প্রচুর পরিমাণে এই রূপচাঁদাটা পাওয়া যায়। যদিও টেস্টটা আমাদের দেশের রূপচাঁদার মতো হতো না, ওই রকম না আর কি, এর টেস্টটা একটু ভিন্ন, এটা অনেক বেশি পাওয়া যায় এখানে। এটা হলো এদের জেলেদের একটা কস্টিউম। অনেক আগে যখন এরা মৎস্য আহরণ করে ওদের জীবন ধারণ করতো, অনেকগুলো বড় বড় মাছ। এই মাছগুলো তো আমাদের মানে সবসময় পাওয়া যায় এখানে, এইগুলো খুবই লোকাল মাছ, এগুলো মার্কেটে খুবই পাওয়া যায়, সবসময় ধরে। এই মাছগুলো এখানকার লোকাল সামুদ্রিক মাছ, আর আরবরা খুব পছন্দ করে এই মাছগুলো, এগুলোর অনেক টেস্ট আছে। এই যে ফারা মাছ, এটা সুলতান বা শারি ফিশ। এই মাছটা কিন্তু এখানে পাওয়া যায়, এটা কিন্তু খুবই বিষাক্ত ধরনের একটা ফিশ সম্ভবত। এটা কামড় দিলে কিন্তু ইলেকট্রিক শক হয়। আইজেল অনেক খুশি, সে বাচ্চাদের দেখে জিজ্ঞেস করছে হোয়াট ইজ দিস, এটা কি? একটা ফিশ। আমা ফিশ, ইয়েস। আইজেল অনেক খুশি, সবগুলো মাছ দেখে বলে এটা কি, এটা কি? এই একটা, এটা সম্ভবত পোটকা মাছ, যে আমাদের দেশে পোটকা মাছটা পাওয়া যায়। হ্যাঁ, এটা হলো পোটকা মাছ, এটাও বিষাক্ত মাছ, এটাও খাওয়া যায় না বিশেষ করে। এই অ্যাকোরিয়ামের সাইডটা ছিল আওয়ার বিউটিফুল সিজ, আর এটা হলো দ্য লিভিং ওয়ার্ল্ড। তো লিভিং ওয়ার্ল্ডের ভিতরে আমরা গিয়ে দেখি এটার ভিতরে কী কী আছে, দেহের কী কী আছে সেটা নিয়ে। এই যে এটা, হ্যাঁ, এটি হলো আমাদের হৃৎপিণ্ড, মানে হলো হার্ট। এই যে হার্টের যে যেটা বলে বলক হয় যেটা, সেটা বিশেষ করে সেটা সম্পর্কে, যেটা হলো হার্ট। এটা হলো যে পায়ের মাসেলগুলো ঠিক কীরকমভাবে থাকে সেটাকে ফুটিয়ে তোলা হয়েছে। হ্যাঁ, এটা হলো যে এই অঞ্চলে ঠিক কী ধরনের জীববৈচিত্র্য আছে সেটাকে অ্যাকচুয়ালি বিশেষ করে ফুটিয়ে তোলা হয়েছে। এই যে ইঁদুর থেকে শুরু করে ইঁদুরের বিভিন্ন প্রজাতি, এটা হলো খরগোশের একটা প্রজাতি, তারপরে এই যে কাসিম, দেন এটাই যে সান্ডা পাওয়া গেছে, এর কঙ্কাল রাখা আছে। এটা হলো উটের কঙ্কাল, উট সম্পর্কে যে এদিকে ইনফরমেশন দেওয়া আছে। এটা হলো উটের একটা কঙ্কাল। মোসাকের প্রদর্শনী, যে মোসাকের মধু সংগ্রহ করার জন্য কীরকম পোশাক পরিধান করতে হয়, এটা হলো সেটা। আর এটা হলো বিভিন্ন ধরনের মোসাক, এই যে বিভিন্ন ধরনের মৌমাছি। ফার্স্ট হলো আর্থ অ্যান্ড সৌরজগতে, যেটা ফার্স্ট হলো আর্থ অ্যান্ড সৌর, খুবই সুন্দর। কিন্তু আমরা তো অনেকেই জানি, বিশেষ করে যারা বিজ্ঞানে পড়ালেখা করছে, যে যে কোনো একটা বস্তুর ওজন মার্স, আর্থ অথবা নেপচুনে বা জুপিটারে একই ওজন না। যেমন যেটা পৃথিবীতে একটা বস্তুর ওজন যেমন, সেটা কিন্তু মার্সে অন্যরকম হবে, কম হবে। এটা সেটাই আর কি, যে আমার মেয়ে তাই করতেছে। যে তিয়াসা অনেক খুশি, সে বল নিয়ে খেলাধুলা অ্যাক্টিভিটি করতেছে, দেখেন সে কীভাবে করে। হ্যাঁ, ইয়েস করো করো করো, ইয়েস ইয়েস ইয়েস, লাইক দিস। পাওয়ার অফ আর্থকুইক, এটা আর্থকুইক হলে ঠিক কীরকম হয় সেটাই বোঝানোর জন্য এইটা। এটা হলো যে আর্থকুইকের অবস্থা, যে যদি 6 রিক্টার 6 আর্থকুইক হয়, তাহলে কী পরিমাণ কম্পন হবে সেটাই দেখানো হচ্ছে এখানে। রিক্টার স্কেলে 6 আর্থকুইক হলে এরকম কম্পন হবে। আচ্ছা, এইগুলা রকেটগুলো যখন মহাশূন্যে যায়, তো রকেটের যে সিটগুলো আছে, সিটগুলো কেমন হয় সেটাকে এখানে দেখানো হয়েছে। একসাথে বসে সিটগুলো, এটা
আইজাল নাসার সিটে বসছে, সে এখন মহাশূন্যে যাবে। আমরা আন্ডার দ্য সি দেখলাম, তারপরে দ্য লিভিং ওয়ার্ল্ড দেখলাম, তারপরে আর্ট অ্যান্ড স্পেস দেখলাম। এবার হলো এই যে এই পাশে হলো ডিসকভারি ওয়াসিস, তার মানে এটা হলো যে বিশেষ করে বন জঙ্গলের বিষয়টা দেখানো হবে এখানে। আমরা এই যে ওয়াসিসের ভিতর ঢুকলাম, এই যে জঙ্গল, বন জঙ্গলের বিষয়টা এখানে থেকে কেমন কী তুলে রয়েছে ইয়ে করতেছে বাচ্চারা। এখানে তাদের নাম লিখতেছে, আইজেলও নিজে নিজে ট্রাই করতেছে, খুব মজা হচ্ছে অন্য বাচ্চাদের সাথে। বাচ্চাদের সাথে খেলতেছে। হ্যাঁ, আইজেল মনে হচ্ছে একটু বড়, সে ছোট বাচ্চাটাকে শিখিয়ে দিচ্ছে। সুন্দর একটা বাচ্চা, মাশাআল্লাহ। আইজেল ছোট বাচ্চাদের সাথে এমনভাবে কথা বলতেছে মনে হয় যে সে অনেক বড়, সে অনেক কিছু বুঝতেছে। সুন্দর করে বাচ্চাটাকে দিচ্ছে, কথা বলতেছে। হ্যাঁ, একটা ইউনিক বিষয় ঘটলো এখানে এসে, জানা গেল যে ছোট একটা বাচ্চার সাথে আইজেল কথা বলতেছিল, একটা মেয়ের সাথে, ওর নামও আইজেল, ইন্ডিয়ান ফ্যামিলি। পরে ওনাদের সাথে কথা বললাম, আফজাল এন্ড আইজেল। আইজেল দুজনেই আইজেল। আইজেল দুজন আইজেল একসাথে। তারা বসে বসে ত্যক্ত বিরক্ত হয়ে গেছে। সাপের দিকে আসো, সামনে আসো, বলো তো তোমার আজকে মিউজিয়াম দেখে কেমন লাগলো? তুমি দেখো নাই, ওখানে ছবি তুলছে। আমরা এই যে মিউজিয়ামটা ভিজিট করলাম, মিউজিয়ামটা খুব সুন্দর। বাবা বাবা আজকে আমরা আসলাম আলখোবারে একটা অ্যারাবিক সি ফুড রেস্টুরেন্টে। তো এখানে মজলিসের মতো বসার ব্যবস্থা আছে এবং অন্যদিকে চেয়ারে বসার অপশনটাও আছে। পরে আমরা চেয়ারে বসার অপশনটা নিলাম এবং আমাদের খাবার আসলো। খাবারগুলার পরিবেশন এবং টেস্ট দুটোই অনেক ভালো। খাবারগুলো অনেক স্পাইসি করে বানানো। তারপরে এই তো আজ এই পর্যন্তই। এই দাম্মামের নিয়ে আরেকটা ভিডিও বানাবো। দাম্মামে কিন্তু অনেক বাংলাদেশি লোক বসবাস করে, তো একবারে ডিটেলসে একটা ভিডিও বানাবো যে দাম্মামের যেদিকে বের হয় এত বাংলাদেশি দোকান, বাংলাদেশি মানুষ, বাংলাদেশি রেস্টুরেন্ট দেখা যায়। অনেকেই হঠাৎ করে আসলে মনে করবে যে হয়তো সে বাংলাদেশের কোথাও কোনো জেলায় অবস্থান করতেছে, এরকম একটা অবস্থা।